আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনার বিষয় হচ্ছে আগামী ৫ তারিখ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত যে ভাইভাগুলো অনুষ্ঠিত হবে। তো সেই ভাইভার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো আজকের বিষয় হচ্ছে ডিফারেন্ট কোয়েশ্চেনস অন ভাইভা। তো অনেকে কোয়েশ্চেন করেছেন বা রিকোয়েস্ট করেছেন যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই বিষয়টা কিভাবে বলা যায়। তো এটা নিয়েই প্রথমে আলোচনা করব, তারপরে ধারাবাহিকভাবে আলোচনাগুলো সাজানো হয়েছে। তো প্রথমে আপনি থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য চান্স বা অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, এই কথাটা বলবেন। তারপর আপনার নাম বলবেন, মাই নেম ইজ রাকিব আহমেদ। তো আই এম ফ্রম গাজীপুর, অথবা আই বিলং টু গাজীপুর, দুইটা কথার একটি ব্যবহার করতে পারেন। তো আপনার হোম ডিস্ট্রিক্ট অনুসারে সেই নামটা অবশ্যই দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্টলি বা এট প্রেজেন্ট আমি মার্কিং করে দিছি, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। কারেন্টলি আই এম স্টেইং অ্যাট গুলশান, মিরপুর বত্তরা, যেখানে আপনি থাকুন না কেন। অথবা এট প্রেজেন্ট আই এম স্টেইং অ্যাট গুলশান, মিরপুর উত্তরা। অ্যাজ পার মাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কনসার্ন উই আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। তো আমরা পরিবারের সদস্য 4 জন। উই আর 2 সিবলিংস, আমরা 2 ভাই বোন, এবং আই এম দ্য ইল্ডেস্ট বা ইয়ংগেস্ট, অর্থাৎ আপনার মা বাবা এবং 2 ভাই বোন মিলে 4 জন। এখন যদি আপনি বড় হয়ে থাকেন তাহলে এল্ডেস্ট, আপনি যদি ছোট হয়ে থাকেন ইয়ংগেস্ট, এটা আপনি নিজের মতো করে খাতায় লিখে সাজাবেন। অথবা আপনার ফ্যামিলির সংখ্যা যদি আরও বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আই এম দ্য সেকেন্ড, থার্ড অথবা ফোর্থ মানে মেম্বার। ফ্যামিলি কততম সন্তান আপনি। মাই ফাদার্স নেম ইজ সুবান আহমেদ, হি ইজ এ টিচার, অথবা আপনার বাবা যেই প্রফেশনে কাজ করে সেটা লিখতে পারেন। মাই মাদার নেম ইজ মিনা বেগম, শি ইজ দ্য হোম মেকার বা হাউস ওয়াইফ। তো I have print my secondary school certificate from Rajendrapur Cantonment Public School in 2012 and my higher secondary certificate from Gazipur Cantonment College, Gazipur in 2014. তো এটা আপনি যেই কলেজ থেকে বা স্কুল থেকে পাস করেছেন সেটা আপনি দেবেন। তারপর হচ্ছে আফটার দ্যাট আই গট মাই সেলফ অ্যাডমিটেড ইন্টু ইউনিভার্সিটি অফ রাশি। তো এখানে আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ইউনিভার্সিটি অফ ঢাকা অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি, সেটা আপনি উল্লেখ করবেন। I completed my graduation and post graduation in অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। আপনি যে সাবজেক্টে করেছেন, বাংলায় করলে ইন বাংলা, ইংরেজিতে করলে ইন ইংলিশ, অথবা অন্য কোনো সাবজেক্টে ফিজিক্সে করলে ইন ফিজিক্স, সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। তো এটুকু হচ্ছে কমন, একটু বললেই হয়ে যায়। তো মাই ফেভারিট হবিস প্লেয়িং রাইডিং, এটুকু বললে শেষ। অর্থাৎ আপনি যদি আর একটু অ্যাডভান্স লেভেলে বলতে চান, অ্যাজ এ পার্সোনাল নোট আই উড লাইক টু সে দ্যাট আই এম এ সেলফ মোটিভেটেড পার্সন with positive attitude. I am looking for a good job where I can show my expertise and utilize my capabilities in the best meaningful way. তো এই কথাটা বললে ইন্টারভিউ বোর্ডে নিজ সম্পর্কে আরেকটু স্ট্রংলি বলা হয় আর কি। তো সেটা আপনি অপশনাল হিসেবে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন আসি ভাইভা বোর্ডে কিছু আদব বজায় রাখা, যারা একেবারে প্রথম ভাইভা দিবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা এর আগে বেশ কয়েকটি ভাইভা দিয়েছেন তাদের কিছু কিছু বিষয় অবশ্যই জানা আছে। তো সর্বপ্রথম রুমে ঢোকার আগে অনুমতি নেওয়া। আপনি যে রুমে ভাইভা দিতে যাবেন সেখানে দরজাটির সামনের দিকে ধাক্কা দিবেন এবং অনুমতি নেবেন। সেখানে স্যার থাকুক ম্যাডাম থাকুক, আসতে পারি স্যার অথবা আসতে পারি ম্যাডাম, অথবা যদি উভয়ই থাকে তাহলে বলবেন যে মে আই কাম ইন, অথবা আসতে পারি। ভেতরে ঢুকে অভিবাদন জানানো। তো আপনি হিন্দু ধর্মাবলম্বী হলে তো আপনার অভিবাদন আপনি জানাবেন, যেটা বলে আপনি জানান, অথবা মুসলিম হলে সালাম দেবেন। তো অনুমতি নিয়ে বসা। তো সালাম দেওয়ার পরে তারা আপনাকে বসতে বলবে, আর যদি বসতে না বলে সেক্ষেত্রে স্যার বসতে পারি সেটা বলে আপনি বসে যাবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস যিনি চাইবেন তাকে দু হাতে এগিয়ে গিয়ে দেওয়া। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আপনার যে মেইন সার্টিফিকেটগুলো, সেখানে ভোটার আইডি সহ সকল সনদগুলো যেগুলো আপনি ভিতরে নিয়ে যেতে পারবেন, সেগুলো হচ্ছে একজন বোর্ড মেম্বার থাকবে যিনি চাইবেন, এবং 2 হাত দিয়ে তাকে সম্মানের সহিত গিয়ে দিয়ে আসবেন সেটি, যদিও তারা পাশাপাশি বসবে সবাই। তারপর হচ্ছে সিগনেচার করা, যেটা আবেদনপত্রে দেওয়া হয়েছিল, অর্থাৎ আবেদনপত্রে আপনি যে সিগনেচারটি করেছিলেন সেই সিগনেচারটি আপনি এখানে দিবেন। হাত টেবিলের উপর না রেখে পায়ের উপর রাখা, অর্থাৎ অনেকে এখানে আমরা বাসা বাড়িতে টেবিলে বসলে যেরকম হাতের উপর টেবিলের উপর হাত রাখি, সেক্ষেত্রে ভাইভা বোর্ডে করা যাবে না।
হেলান দিয়ে বসা যাবে না, স্ট্রেট হয়ে বসা, একদম সোজা, মেরুদণ্ড সোজা রেখে বসবেন। হাতগুলো আপনার পায়ের উপর রাখবেন। এদিক ওদিক না তাকানো, হাত দিয়ে নখ কামড়ানো, জিহ্বা বের করা, ঠোঁট কামড়ানো, কথার বলার সময় হাত নাড়ানো থেকে বিরত থাকে। এটা আমাদের অনেকের অভ্যাস। আমরা অনেকে কথা বলি, হাত নাড়াই, আঙ্গুল নাড়াই। কোনো কিছু না পারলে ঠোঁট কামড়ানো বা জিহ্বা বের করা বা নখ কামড়ানো, এই বিষয়গুলো কখনো করা যাবে না। টু দ্য পয়েন্ট উত্তর করা, অর্থাৎ আপনাকে যে প্রশ্নটা বলা হয়েছে, যেমন জীবনানন্দ দাশের জন্মসাল কত, তা আপনি যদি এভাবে বলেন জীবনানন্দ দাশ আমাদের বরিশালের, আমার নানা বাড়ির পাশে, তো তার বাড়ি, আমি রেগুলার তার বাড়িতে যাই। তো আপনাকে বলা হয়েছে জীবনানন্দ দাশের জন্মসাল কত, আপনি প্রশ্নটা বড় করে ফেলছেন। তো এটা বলা যাবে না, টু দ্য পয়েন্ট উত্তর করতে হবে। মিথ্যা বা অতিরঞ্জিত কিছু না বলা, মানে আপনি মিথ্যা কিছু বলবেন না, আপনি যতটুকু জানেন বা আপনার জীবন যতটুকু অভিজ্ঞতা আছে সেটুকু বলবেন, বেশি বাড়িয়ে বলার প্রয়োজন নেই, তখন ধরা খেয়ে যাবেন। সুতরাং বাড়ানো যাবে না। কোনো জানা প্রশ্ন তাড়াতাড়ি না দিয়ে ধীরে সুস্থে উত্তর করা। যে কোনো প্রশ্ন আপনি পারুন অথবা না পারুন, সেটা পারলে তো ভালো, আস্তে ধীরে উত্তর করবেন। যেমন যদি আপনাকে বলা হয় যে বঙ্গবন্ধুর দুটি বইয়ের নাম লেখো, তো আপনি ধাপ ধাপ দুটি উত্তর দিয়ে দিলেন, সেটা আপনি আস্তে ধীরে বলবেন। সে দুটি বইয়ের নাম আস্তে ধীরে বলতে হবে। তো আই কন্ট্যাক্ট মাস্ট থাকতে হবে। আই কন্ট্যাক্ট হচ্ছে যিনি প্রশ্ন করবেন, বোর্ড মেম্বার যদি 5 জন হয় তো 5 জনই আপনাকে কম বেশি প্রশ্ন করবে। যিনি প্রশ্ন করবেন তার চোখের দিকে আপনার চোখ রেখে কথা বলতে হবে। তো এটা মাস্ট থাকতে হবে, আপনাকে অন্যদিকে তাকানো যাবে না, যার প্রশ্ন তার দিকে ঘুরে উত্তর দিতে হবে। প্রশ্ন জানা থাকলে জানা থাকুক আর না থাকুক হাসি মুখে উত্তর দিয়ে দেবেন স্মার্টলি। অর্থাৎ আপনি যদি পারেন তো ভালো, তো না পারলেও সমস্যা নেই, সেক্ষেত্রে হাসি মুখে, এই না যে আপনি দাঁত কেলিয়ে দাঁত সবগুলো দেখাবেন, এরকম না। তো একটা স্মার্টলি একটা মুচকি হাসি থাকতে হবে, গোমরা মুখ রাখা যাবে না ভাইবা বোর্ডে। তারপর হচ্ছে কখনো বলা যাবে না যে চাকরিটা আমার খুব দরকার, এই কথাটা কখনো বলবেন না। বরং এই চাকরিতে যে আপনার মতো লোক দরকার, এটা আপনাকে ভাইবা বোর্ডে বোঝাতে হবে, আপনার ভাইবার মাধ্যমে সেটা প্রমাণিত হবে। ভুল উত্তর দেওয়া যাবে না। না পারলে সরি স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, অথবা আমার জানা নেই, কিন্তু ভুলভাল উত্তর দিলে ভাইভাতে মার্ক কমে যায়। যখন বোর্ড মেম্বার বলবে আপনি আসুন, তখন উঠে দাঁড়িয়ে ধন্যবাদ জানিয়ে নম্রভাবে বের হবেন। তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে আপনার ডকুমেন্টগুলো সাথে নিয়ে বের হবেন। তাদেরকে যেন বলতে না হয় যে আপনার এগুলো নিয়ে যান। তো যে কাগজপত্রগুলো আপনি শুরুতে দিয়েছিলেন সেগুলো সুন্দর করে নিয়ে আসবেন, এবং নম্রভাবে দরজা দিয়ে বের হয়ে যাবেন। বের হওয়ার সাথে সাথে আপনি দরজাটি আস্তেভাবে লাগাবেন যাতে দরজাটি কোনো শব্দ না করে। আচ্ছা, এখন আসছি আপনাদেরই কিছু কমেন্টের উত্তর দেব। ভাইভাতে যা যা নিতে হবে, তো ভাইভাতে যা যা নিতে হবে এটা নিয়ে কমেন্টে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড, আপনার সকল আবেদনপত্র, সকল শিক্ষাগত যোগ্যতা, নম্বরপত্র, এগুলো আপনাকে নিতে হবে। ভাইভাতে মার্ক কত থাকে? কখনো কখনো কোনো ভাইভাতে 5, আবার কখনো কখনো 10ও থাকে। তো ভাইভাতে টাই পরা যাবে কিনা? অবশ্যই ভাইভাতে টাই পরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। ফটোকপি বা সত্যায়িত নিয়ে যেতে বলা হয়নি, নেওয়াটা কতটুকু জরুরি? তো এই বিষয়টা বলতে চাই, যারা আপনারা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইভা দিয়েছেন, সেখানে মেন কপি নিয়ে আপনি ভাইভা বোর্ডে উপস্থিত হবেন, কিন্তু একটি কপি আপনার কাছ থেকে রেখে দেওয়া হবে, তখন আপনার চাকরি হলো। তো একটি কপি সবসময় ভাইভা বোর্ডে আপনাকে রেখে দেয়, তো সেটা অবশ্যই সত্যায়িত করে ফটোকপি করে বাসা থেকে নিয়ে যাবেন। তারপর হচ্ছে এসএসসি ও এসএসসির মার্কশিট আছে কিন্তু বাকিগুলো নেই, সবগুলোকে লাগবে। আপনার আবেদনপত্রে আপনি যে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন সেগুলো নিয়ে যাবেন। এখন এসএসসি এসএসসি আছে, এগুলো নিয়ে যান, সমস্যা নেই। জব ছেড়ে যাওয়া নাকি অনেক কষ্টকর, 3 মাসের বেশি দেওয়া লাগে। আচ্ছা, জব ছেড়ে যাওয়া প্রতিটা প্রতিষ্ঠানে আপনি যেখানেই ছাড়ুন না কেন, সেখানে আপনাকে বেসিক দিয়ে আসতে হবে, সেটা রাজস্ব খাত হোক বা রাজস্ব বহির্ভূত হোক, 3 মাসের বেসিক আপনাকে দিতে হবে।
6 বা 7 দিনের ছুটি প্রয়োজন হলে কি ছুটি নেওয়া যায়? অবশ্যই নেওয়া যাবে। সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্ট থাকতে হবে, আপনি নিতে পারবেন। সার্কুলারে 202 জন বলা হলেও টিকেছে 716, বাদ পড়বে কারা? অবশ্যই বাদ পড়বে যাদের ভাইবা কনফিডেন্স কম, ভাইবা লিখিত পরীক্ষা খারাপ করেছে অথবা প্র্যাকটিক্যালে অতটা ভালো হয়নি। তো সর্বসাকুল্য মিলিয়ে 716 জনের মধ্যে 202 জনকেই নেওয়া হবে। যারা সার্বিকভাবে খারাপ করবেন তাদেরকে বাদ দেওয়া হবে। যদি একাডেমিক পরীক্ষা বা অন্য কারণে নির্ধারিত দিনে ভাইবা দিতে না পারি, তবে অন্য দিন কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। সেক্ষেত্রে অবশ্যই ডিএমটিসিএল এর যে ওয়েবসাইট আছে সেখানে আপনি যারা ভাইবা রিলেটেড আছে তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি ভাইবা দিতে পারবেন। অথবা যেদিন আপনার ভাইবা তার পরদিন আসলে অবশ্যই 2 ঘন্টা আগে এসে কর্তৃপক্ষের মাধ্যমে যোগাযোগ করে আপনি ভাইবা দিতে পারবেন। ক্লাস 8 এর সার্টিফিকেট লাগবে কিনা একবার প্রশ্ন করেছেন। অবশ্যই আপনার ক্লাস 8 এর সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র এসএসসি এবং ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট হলে হবে। সত্যায়িত 2 কপি ফটো নিতে ভুলবেন না। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আপনার সকল সনদের ফটোকপি এবং আপনার ফটো নিয়ে যাবেন, 2 কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ফটো নিয়ে যাবেন। এগুলো কিন্তু সার্কুলারে বা আপনার ফলাফলে বলিয়ে দেওয়া হয় না, এগুলো হচ্ছে ফর্মালিটিস, নিয়ে যেতে হবে আপনাকে। নিজ জেলা সম্পর্কে বিস্তারিত জানুন। আপনার ভাইভা বোর্ডে নিজ জেলা সম্পর্কে কোশ্চেন করবে, বিখ্যাত ব্যক্তি, বড় কোনো স্থাপনা থাকলে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানুন। অথবা আপনার যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, আপনি যদি আনন্দমোহন থেকে পড়াশোনা করেন, সেই আনন্দমোহনের খুঁটিনাটি জানুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করলে সেখান থেকে জানুন, রাজশাহী থেকে করলে রাজশাহী সম্পর্কে জানুন। বিশ্ববিদ্যালয় থেকে সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত জানুন। আপনার সাবজেক্ট যদি বাংলা হয়ে থাকে, বাংলার বিভিন্ন সাল, মধ্যযুগ, প্রাচীন যুগ, কত সাল থেকে কত সালে শুরু হয়েছিল, এই বিষয়গুলো খুঁটিনাটি জানতে হবে। অথবা আপনার সাবজেক্ট যদি ইংরেজি হয়, ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ বিভাগ রয়েছে, মধ্যযুগের বড় কবিকে, প্রাচীন যুগের কবিকে, তো এই বিষয়গুলো জানতে হবে। আপনার সাবজেক্টটা সম্পর্কে যতটুকু সম্ভব জানা যায়। কলমের ক্ষমতা কতটুকু? কলম নিয়ে ভাইভা বোর্ডে যাবেন। আচ্ছা, কলম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাইভা বোর্ডে। তো কলমের বিষয়টা একটু বলি। তো ভাইভাতে কলম যদি আপনি না নিয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই ভাইভা বোর্ডে ঢোকার পর আপনাকে সিগনেচার করতে দেবে। তো এক্ষেত্রে আপনার মার্কটা কমে যেতে পারে। আপনি কলম নিয়ে গেলেন না, আপনি যদি সেখানে বলেন যে স্যার আমি তো কলম নিয়ে আসিনি, আনতে ভুলে গেছি, সেক্ষেত্রে আপনার যে ক্যারেক্টারিস্টিকটা রয়েছে সেটাই তারা নাম্বার কমিয়ে দেবে। আপনি আপনার প্রপার যে একটা পার্সোনালিটি সেটা আপনি শো করতে পারেননি। তো অবশ্যই আপনি যে কলম দিয়ে তারা আপনাকে মার্ক দেবে সেই কলম দিয়ে আপনার সিগনেচার করা লাগে। তো অবশ্যই কলমের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। কলম নিয়ে ভাইভায় উপস্থিত হবেন। এটাই আমার প্রথম ভাইভা, খুবই নার্ভাস লাগছে, কি করব। আচ্ছা, যারা প্রথম ভাইভা দিবেন অবশ্যই উপরোক্ত বিষয়গুলো ফলো করবেন এবং আয়নার সামনে প্র্যাকটিস করবেন বেশি করে। কারোর সাথে কথা বললে চোখে চোখ রেখে কথা বলুন, দেখবেন নার্ভাসনেস কাটতে শুরু করেছে। তারপর হচ্ছে গতবারের মতো প্যানেল করবে কি, এটা নিয়ে আমি বারবার প্রশ্নের উত্তর দিয়েছি যে এবার প্যানেলের সম্ভাবনা নেই, আপনাদের 202 জনকেই একসাথেই নিয়ে নেওয়া হবে। জয়েনিং কবে হতে পারে? যেহেতু 19 তারিখ হচ্ছে লাস্ট ভাইবার ডেট, তো 19 তারিখে পরে রেজাল্ট দিতে হয়তো বা এখানে 8-10 দিন 12 দিন লেট হতে পারে। তো আপনার ভাইবা ফেব্রুয়ারিতে, আপনার জয়েনিং ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা প্রবল। তো এই ছিল ভাইবা সম্পর্কিত, যদিও ভিডিওটি একটু বড় হয়ে গেল। তো সবাই ভালো থাকুন। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন জানাতে বলবেন না। সবার ভাইবা সুন্দর হোক। আরেকটি বিষয় হচ্ছে, যারা ভাইবা দিয়ে আসবেন 5 তারিখ থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের পরবর্তী যারা ভাইবা দেবে, যাতে তাদের ভাইবাগুলো সুন্দর হয়। কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না।